শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দফতর পুনর্বণ্টন, ডক্টর সাখাওয়াতকে সরিয়ে স্বরাষ্ট্রের দায়িত্বে জাহাঙ্গীর আলম। পরিকল্পনা ও শিক্ষায় ওয়াহিদুদ্দিন মাহমুদ, তথ্য সামলাবেন নাহিদ। 16 জুলাই থেকে 11 আগস্ট বাংলাদেশে শিশুসহ 650 জন মারা গেছে। তথ্য জাতিসংঘের। হকার হত্যা মামলায় 8 দিনের রিমান্ডে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল। কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। মোহাম্মদপুরের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান। 3 কোটি নগদ টাকা সহ বিপুল বিদেশি মুদ্রা উদ্ধার। ট্রাফিক পুলিশ দায়িত্ব নেয় শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খতিয়ে দেখা হচ্ছে 15 আগস্টের অনাকাঙ্ক্ষিত ঘটনা। জিয়াউর রহমান যতটুকু সম্মান প্রাপ্য, তাদেরকেও আমাদের ততটুকু সম্মান দিতে হবে। একইভাবে শেখ মুজিবুর রহমান যতটুকু সম্মান তার প্রাপ্য, তাকেও ততটুকু সম্মান দিতে হবে। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে শিগগিরই নেওয়া হবে বিদেশে, জানিয়েছেন মির্জা ফখরুল। ম্যাডাম, অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসা দিব। গুলশানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাদের বৈঠক। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। পশ্চিমবঙ্গে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল ভারত। মমতার পদত্যাগের দাবি বিজেপি সহ বিরোধী দলগুলোর। চক্রান্তের অভিযোগ মুখ্যমন্ত্রীর। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি মহিউদ্দিন মধু। নতুন 4 উপদেষ্টার মন্ত্রণালয় বন্টন সহ আরও কয়েকজনের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে সরিয়ে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে। পরিকল্পনা ও শিক্ষা সামলাবেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ডাক ও টেলিযোগাযোগের পাশাপাশি তথ্যের দায়িত্ব পালন করবেন নাহিদ ইসলাম। এর আগে বিকেলে নতুন 4 উপদেষ্টাকে বঙ্গভবনে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব নেয়ার 8 দিনের মাথায় কলেবর বাড়ল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের। আমি শপথ করেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করব। শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনের দরবার হলে নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতা উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকারের উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান সহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না। নতুন 4 উপদেষ্টা হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, বর্তমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব ফাজুল কবির খান। শপথের আনুষ্ঠানিকতা শেষে নতুন 4 উপদেষ্টা সহ বঙ্গভবনে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রায় 1 ঘণ্টার বৈঠকে সংস্কার কার্যক্রম ও মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এদিকে রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদ পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয় সংযুক্ত, মোহাম্মদ ফাজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
যেসব উপদেষ্টার দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে তাদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। বাড়তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন 7 উপদেষ্টা। এর মধ্যে সালেউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়, আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ের পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আসিফ মাহমুদ যুব ও ক্রীড়ার পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ফারুকি আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় প্রাণ হারিয়েছেন 650 মানুষ, যে তালিকায় 32 জনই শিশু। এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন OCHA। এতে বলা হয় গত 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত হয়েছে এসব হত্যাকাণ্ড। প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথাও বলেছে জাতিসংঘের এই সংস্থা। রংপুরে আবু সাইদের মৃত্যুর এই দৃশ্য আলোড়ন তোলে পুরো বিশ্বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের দমনের চিত্র ছিল স্পষ্ট। নির্বিচার গুলিবর্ষণের পাশাপাশি গুম গ্রেফতারের অভিযোগ ওঠে, যা নিয়ে সরব আন্তর্জাতিক মহল। এবার শিক্ষার্থী আন্দোলন চলাকালে নিহতদের তথ্য প্রকাশ করল জাতিসংঘ। সংস্থার মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে বলা হয় সে সময় প্রাণ হারিয়েছেন 650 জন, যে তালিকায় 32 জনই শিশু। প্রতিবেদনে আরো বলা হয় 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শুধু 4 আগস্ট পর্যন্তই মারা গেছেন 400 জন, আর 5 ও 6 আগস্টের সহিংসতায় 250 মানুষের মৃত্যু হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিতে বিভিন্ন সংবাদ মাধ্যমের হিসাব এবং আন্দোলনকারীদের মুভমেন্ট সোর্সকে গণ্য করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয় নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে। প্রতিবেদনে বলা হয় বিগত সরকার শক্তি প্রয়োগের মাধ্যমে আন্দোলনকারীদের দমনের চেষ্টা করে গেছে। জাতিসংঘ বলছে শান্তিপূর্ণ আন্দোলনে বল প্রয়োগে সরকার ব্যবহার করেছে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ। এই অবস্থায় বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান ভোলকার তুর্ক। বাংলাদেশ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। এই পরিবর্তন বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি সুযোগ নিয়ে এসেছে। আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বিভাজন দূর করার সুযোগ এই পরিবর্তন। এক্ষেত্রে সহযোগিতার জন্য আগামী সপ্তাহে আমরা ঢাকাতে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছি। মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহিতা এবং ভুক্তভোগীদের কার্যকর সহায়তা নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বেশ কিছু সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে বাবর রোডের সাবেক সচিব শাহ কামালের ফ্ল্যাটে অভিযান চালায় সেনাবাহিনী। পুলিশ জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের ফ্ল্যাট এটি। অভিযানে 3 কোটি টাকার বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়। এছাড়া 10 লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা এবং প্রায় ৭৪,০০০ টাকার প্রাইজ বন্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে একটি হত্যা মামলায় 8 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। চাকরি থেকে সরিয়ে দেওয়ার 10 দিন পর নিউমার্কেট থানা এলাকার হকার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। ব্যক্তিগত নিরাপত্তার জন্য সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়ার পর বৃহস্পতিবার রাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আন্দোলনে ছাত্র জনতার হত্যার অভিযোগ ছাড়াও শাপলা চত্বরে হেফাজত কর্মীদের হত্যার পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। হাজারো আসামিকে যিনি রিমান্ডে নিয়েছিলেন তিনি এখন রিমান্ডে। আওয়ামী লীগ সরকারের গত 15 বছর ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম ক্ষমতাধরদের একজন ছিলেন জিয়াউল আহসান, সব মহলে যিনি র্যাবের জিয়া নামে পরিচিত।
5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরদিনই কর্মকর্তাদের মধ্যে সবার আগে চাকরি হারান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান। শুক্রবার বিকেলে সিএমএম কোর্টে হাজির করা হয়। নিউ মার্কেট থানায় ফুটপাত ব্যবসায়ী শাহজাহান হত্যা মামলায় তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এজলাসে রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, সাবেক কর্মকর্তা জিয়া বহু গুম, খুন, ক্রসফায়ারের সাথে জড়িত। সবশেষ দেশে গণহত্যার রক্ত লেগে আছে তার হাতে। তখন জিয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন আদালত। জিয়াউল হাসান এ সময় বলেন, তিনি সবশেষ যে বাহিনীতে কাজ করতেন তাদের কোনো অস্ত্র ছিল না। আন্দোলনে গুলি চালানোর কোনো কমান্ড তিনি দেননি। এ সময় পুলিশের তদন্তকারীরা শুধু ছাত্র জনতাকে হত্যা নয়, 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যার পরিকল্পনায়ও জিয়া জড়িত বলে উল্লেখ করেন। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। এই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতে জিয়াউল হাসানের পক্ষে যে আইনজীবী ছিলেন তিনি গণমাধ্যমের সামনে আসেননি। 8 দিন রিমান্ড মঞ্জুরের পর জিয়াকে আবারও কড়া নিরাপত্তায় সিএমএম আদালতের গারদে রাখা হয়। পরে প্রিজন ভ্যান ও মাইক্রোবাসের বহর নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। একই মামলায় রিমান্ডে রয়েছেন সালমান এফ রহমান এবং আনিসুল হক। 2009 সালে মেজর অবস্থায় র্যাব 2 এর উপ অধিনায়ক পদে যোগ দেন জিয়াউল হাসান। এরপর আর সেনাবাহিনীতে ফেরত যাননি। ছিলেন র্যাবের গোয়েন্দা পরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, এনএসআই এর পরিচালক, চাকরি যাওয়ার আগ পর্যন্ত ছিলেন এনটিএমসির মহাপরিচালক। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এবার বগুড়ায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আন্দোলনের সময় শিক্ষক হত্যার ঘটনায় তাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেছেন মামলার বাদী। পাশাপাশি আওয়ামী লীগের আরও 99 জনকে আসামি করা হয়েছে। এদিকে চাঁদপুরের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং তার ভাই সহ 1700 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত 4 আগস্ট বগুড়ার সাতমাথা এলাকায় আন্দোলনের সময় শিক্ষক সেলিম হোসেনের উপর হামলা হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ছেলে হত্যার ঘটনায় সকালে বগুড়া সদর থানায় মামলা করেন সেকেন্দার আলী। এতে আওয়ামী লীগের 101 জন নেতাকর্মীকে আসামি করেছেন তিনি। নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নাম উল্লেখ করা হয়েছে। কোথাও আমার ছেলে আওয়ামী লীগের ছেলে পেলে সব ধরে একেবারে আহত করে মেরে ফেলে। উচ্চ বিচার চাই আমি। আসামির তালিকায় রয়েছেন বগুড়া পৌরসভার 8 কাউন্সিলর, 5 উপজেলা চেয়ারম্যান এবং 10 ইউপি চেয়ারম্যান। রয়েছেন সাবেক 2 সংসদ সদস্য। সেকেন্দার আলী বাদী হয়ে আমাদের সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং রাগিবুল হাসান রিপু, মুজিবুর রহমান মজনু সহ 101 জনকে এজাহার নামে আসামি করে এবং অজ্ঞাতনামা সহ এজাহার দায়ের করার পরে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। চাঁদপুরে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং তার ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপু সহ 1700 জনের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক। এজাহারে উল্লেখ করা হয়, গত 18 জুলাই জেলা বিএনপির সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। দীপুমণি ও তার ভাইয়ের নির্দেশে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ হয়েছে। হামলা যারা চালাইছে তারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বা যুবলীগ এই টাইপের চিহ্নিত করা গেছে সিসি ক্যামেরার মাধ্যমে। কিন্তু আসলে যে হামলাটা হয়েছে এটা অতর্কিত হামলা। কি কারণে, কেন, এমন কি হইল যে আমাদের জেলার সভাপতির বাড়িটা ভাঙচুর করা হইলো, প্লাস আমাদের জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হইলো, প্লাস আমাদের অন্যান্য নেতা কর্মীর বাসাও ভাঙচুর করা হয়েছে। মামলায় 510 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত হিসেবে 1200 জনকে আসামি করা হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, শুক্রবার ফোনালাপ হয় এই 2 নেতার মধ্যে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসাও করেন ভারতের প্রধানমন্ত্রী। বলেন, নোবেলজয়ী ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। আলোচনায় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি এলে ডক্টর ইউনূস জানান, দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা অন্তর্বর্তী সরকারের কাছে সমান গুরুত্বপূর্ণ।
ফোনালাপের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। ফোনালাপের পরপরই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজস্ব অ্যাকাউন্টে এ নিয়ে পোস্ট করেন বিজেপি প্রধান। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বর সহ কয়েকটি স্থানে অপ্রীতিকর ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারো সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে সম্মান দিতে হবে, ব্যক্তিগত শোক প্রকাশে বাধা দেয়া যাবে না। ট্রাফিক পুলিশ সড়কে দায়িত্ব নিয়েছে, তাই শিক্ষার্থীদের সরে আসার আহ্বান জানিয়েছেন সার্জিস। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম 15 আগস্ট দিনটি ঘিরে নানা শঙ্কা বিরাজ করছিল। 14 আগস্ট রাত থেকে ধানমন্ডি 32 নম্বরে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ সেখানে অবস্থান নেন। কোনো সহিংসতা না হলেও শোক জানাতে যাওয়া কেউ কেউ সেখানে হেনস্থার শিকার হয়েছেন। এমন ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলে এক ব্রিফিংয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, যা ঘটেছে সেটি খুবই দুঃখজনক। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে, আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের বিষয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেন সমন্বয়ক সার্জিস আলম। জিয়াউর রহমান যতটুকু সম্মান প্রাপ্য, তাদেরকেও আমাদের ততটুকু সম্মান দিতে হবে। একইভাবে শেখ মুজিবুর রহমান যতটুকু সম্মান তার প্রাপ্য, তাকেও ততটুকু সম্মান দিতে হবে। আজকে 24 সালে যা হয়েছে, এটা 24 সালের ঘটনা না, বিগত 16 বছর ধরে হয়েছে তার ঘটনা। তো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না, বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি, এটি পালন করা উচিত নয়। বেশ কিছুদিন ধরে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করে আসছে শিক্ষার্থীরা। সার্জিস আলম বলেন, পুলিশ দায়িত্ব গ্রহণ করেছে, তাই শিক্ষার্থীরা আর সড়কে থাকবে না। আমাদের পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনারা যে দায়িত্বটুকু পালন করেছেন সেটির জন্য আপনাদের ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে যেসব ভুয়া সংগঠন হয়েছে তাদের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান সার্জিস আলম। আমরা অসংখ্য সমন্বয় টিম দেখছি যারা 5 আগস্টের পর নিজে নিজে এই টিমগুলো দিয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আগামী 24 ঘন্টার মধ্যে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সন্ধ্যায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আহতদের সাথে দেখা করার পর একথা বলেন তিনি। ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের 10 দিন পার হয়েও আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে না পারাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতা বলেও মন্তব্য করেন হাসনাত। দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সবার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান এই সমন্বয়ক। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, বেশ অনেক দিন হয়ে গিয়েছে। আজকে আহতদের যে আমরা সারা ঢাকাতে আমরা যে চিত্র দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্রের খবর পেয়েছি, এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। যে কোনো মুহূর্তে চক্রান্তের মধ্য দিয়ে সুযোগ নিতে পারেন শেখ হাসিনা, এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, সাম্প্রদায়িক সহিংসতা সহ নতুন ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। নয়াপল্টনে এক দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব জানান, শিগগির খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। এদিকে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়েও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন 15 আগস্ট। বিগত কয়েক বছর দিনটি উদযাপনে দলের পক্ষ থেকে ছিল না আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং পরিবর্তিত রাজনীতিতেও একই অবস্থান ধরে রেখেছে বিএনপি। এত সহনশীল এবং সৌজন্যের পরিচয় দিয়েছেন, তিনি নিজেই বলেছিলেন যে 15 তারিখে আমরা কোনো কেক কাটার রাজনীতি করব না। একদিন পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, যেখানে খালেদা জিয়ার জীবন এবং রাজনীতির নানা দিক তুলে ধরেন বিএনপি মহাসচিব। আপনার কেউ আজকাল তার নামও উচ্চারণ করেন না,
ভুলেও গেছেন মনে হয়। সেই নেত্রী যার সমস্তটুকু তিনি দলকে এবং দেশের জন্য দিয়েছেন, তাকে সব সময় মনে করা দরকার। ম্যাডাম, অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। মির্জা ফখরুলের শঙ্কা, আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র আঁটছে। প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। একই সাথে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশও দেন বিএনপি মহাসচিব। যে কোনো মুহূর্তে ভারত তিনি বসে আছেন, শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই আমাদের কাজ। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে পৌঁছাতে এখনো সময় বাকি। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই সাফল্য আসবে। এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে, তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদের মধ্যে নব্য ফ্যাসিবাদের জন্য না আসতে পারে, তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। ওই সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার। কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময়কে তো তাদেরকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখন আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতাও কামনা করা হয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ে হিন্দু সহ অমুসলিম নাগরিকদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করা হয় বৈঠকে। তারা এ সময় নাগরিকদের উপর জুলুম নির্যাতন বন্ধের দাবি জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। বিএনপির পক্ষ থেকে অমুসলিম নাগরিকদের পাশে থাকার কথা বলেন। নেতারা বলেন, যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন। যদি বিএনপির কথা বলে কেউ অপকর্মের সাথে জড়িত থাকে, তাদের নাম ও অভিযোগ দিলে দলগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নেতারা। মাননীয় মহাসচিব যে কথা বলেছেন, তার মধ্যে মোদ্দা কথাই হলো, চলেন আমরা অতীতকে সবাই ভুলে যাই, আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই। একটি মানবিক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা তার এই বক্তব্যকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ৩০ জন। সকালে উপজেলার সাইচাপাড়া বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ অফিসে ভাঙচুরের জেরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি মীমাংসার জন্য বিএনপির সমর্থকরা সাইচাপাড়া বাজারে গেলে তাদের ধাওয়া দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে বিএনপির নেতাকর্মীরা সেখানে গেলে তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ সময় সিদ্দিকুর রহমান নামে একজন নিহত হন। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিচারের জন্য কেন থানায় অভিযোগ ছিল, এই কারণে আজকে ওনারা প্রায় 300-এর উপরে ছেলেবেলে নিয়ে বহিরাগত অনেক ছেলেদেরকে নিয়ে আক্রমণ করে আমাদের বাড়ির অনেক লোকজনকে আহত করছে। আমার বাপে বাজারও গেছে, সবাই দইরা আমার বাপের গাইয়েছে আর কুবাইছে। আমি আসলে যে বাজারে ঘটনাটা হয়েছে বাজারের সেক্রেটারি। বিষয়টা হলো দীর্ঘদিন যাবতে মুরব্বী মিল আওয়ামী লীগ এবং বিএনপি যে পক্ষটা আক্রমণ করছে ওরা হলো আবুল কালাম আজাদের নিকটতম আত্মীয়। ছুটির দিনে স্বস্তির আভাস রাজধানীর মাছ বাজারে। নদী ও চাষের সব ধরনের মাছের দাম কমেছে কেজিতে 50 থেকে 100 টাকা। তবে সুখবর নেই ইলিশে। ব্যবসায়ীরা জানালেন, রপ্তানি বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত হলে আগামীতে দাম আরও কমবে। এদিকে সবজি বাজারে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছে কাঁচামরিচ। শুক্রবার সকাল থেকেই কারওয়ান বাজারে মাছ কিনতে ক্রেতাদের বেজায় চাপ। যেন কয়েকদিনের সংখ্যা কাটিয়ে আড়মোনা ভেঙেছে মানুষ। গতানুগতিক মাছ তো আছেই, সাথে ইলিশ কিনতেও আগ্রহের কমতি নেই গ্রাহকের।
জানা গেল গত সপ্তাহ থেকেই মাছের দর নিম্নমুখী। আকার ভেদে চাষে রুই কাতল মিলছে 250 থেকে 400 টাকায়, 150 টাকার আশপাশে মিলছে 1 কেজি পাঙ্গাস কিংবা তেলাপিয়া। 5 মিশালি ছোট মাছের প্লেট মিলছে 500 থেকে 600 টাকায়। তবে খুব একটা স্বস্তি নেই ইলিশে। 1 কেজির ওপরে সাইজ হলেই দাম উঠছে 1,500 টাকা পর্যন্ত। এখন মোটামুটি আমদানি খুবই ভালো, চাঁদপুরের মাঝে এইগুলো আমরা খুবই ভালো। আগে যেভাবে ছিলাম এখনো সেইভাবে আছি। আমি আশা করি যে এটার পরিবর্তন হওয়া উচিত। বাজারে এখন জ্বালায় না আগের মতো দাদাবাজি সব শেষ। এখন আমরা ইনশাল্লাহ শান্তি আছি। অনেক খাবারের দামটা তো কমে দেখা, উৎপাদন আরো বাইরে দেখাতে মনে করেন মাছের দাম মনে হয় আরো কমে যাবে। কিছুতেই কমছে না আমদানি করা সবজির দাম। এখনও কেজিতে 150 টাকা লাগবে টমেটো আর গাজর কিনতে। কাঁচামরিচের দামের ঝাঁঝে নাজেহাল অবস্থা ক্রেতাদের। এর বাইরে গত 2 সপ্তাহের তুলনায় অর্ধেকে নেমেছে করলার দর। ব্যবসায়ীরা জানালেন চাঁদাবাজি বন্ধের সুফল মিলছে। মাঝে কিছুদিন নতুন গ্রুপ টাকা চাইলেও এখন সেই প্রবণতা কম। চাঁদাবাজি বর্তমানে যেরকম নাই এরকম না, যদি আরও কিছুদিন থাকে আমি মনে করি যে সবজির দামটা আরও কমবো এবং হলো মানে আপনার সবাই মানে খাওয়ার উপযোগী হবে। তরকারির দাম আগের থেকে কমছে। যেরকম আগে অনেক সবজি ছিল 100-120 টাকা কেজি, অনেক 60 টাকা 50 টাকায় নেমে আসছে। তরকারির দাম কিছুটা কমছে, কিন্তু কাঁচামরিচের দামটা অনেক বেশি। কিছুতেই আলুর দামে লাগাম টানা যাচ্ছে না। এখনও খুচরা পর্যায়ে দর 60 টাকার আশপাশে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কারারক্ষীদের পিটুনিতে এক কয়েদির মৃত্যুর অভিযোগে রংপুর কারাগারে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। অভিযুক্ত 2 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার সকালে রংপুর কারাগারে হাতাহাতিতে জড়ায় 2 কয়েদি। পরে বাহারাম বাদশা নামে একজন বন্দীকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে কারারক্ষীদের বিরুদ্ধে। ছড়িয়ে পড়ে উত্তেজনা। দুপুরে কয়েদিরা একত্রিত হয়ে কারারক্ষীদের বিচার দাবিতে বিক্ষোভ শুরু করেন। আরও বেড়ে যায় উত্তেজনা। সহায়তা চাওয়া হয় জেলা প্রশাসনের। অবস্থান নেয় সেনাবাহিনী। জেলখানায় কি হয়েছে না আছে সেটা তো আমরা তো জানি না। নিউজে পেলাম, খবরে পেলাম, চলে এলাম যে আমার বাবা মারা গেছে। কি হবে মারলো সেটা তো অবশ্যই বিচার হওয়ার দরকার। ভিতরে যদি জ্ঞানদাম হয়ে মারা যায় তাহলে আমাদের প্রশাসনের কাছে আমাদের দাবি। ধীরে ধীরে শান্ত হয় পরিস্থিতি। গঠন করা হয় তদন্ত কমিটি। সাময়িক বরখাস্ত করা হয় শাহজাহান আলী ও মোতালেব নামে 2 কারারক্ষীকে। আমরা যখন ঢুকেছি তখনই স্বাভাবিক তারা শুধু দাবি করেছে বিচারের। যেহেতু 2 জন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে, অন্যান্য কারারক্ষীরা তাদের স্বাভাবিক কার্যক্রম যেন পরিচালনা করতে পারে, সেই জন্য সাময়িকভাবে তারা আছে। কারাগারের ভেতরে এবং বাইরে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। সরকার, মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। কার্টুন অন্যায়ের প্রতিবাদের মোক্ষম অস্ত্র। ছাত্র জনতার আন্দোলনেও আঁকা হয়েছে অসংখ্য কার্টুন। সেগুলোতে উঠে এসেছে হত্যা, বর্বরতার চিত্র। এই কার্টুন আগামী দিনে মানুষের বলা লেখার স্বাধীনতা নিশ্চিতে সাহস যোগাবে বলে মনে করেন কার্টুনিস্টরা। প্রতিবাদের অন্যতম মাধ্যম কার্টুন। নানা সময়ে সরকারের অন্যায়ের প্রতিবাদে কার্টুন মোক্ষম অস্ত্র। গত সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনেও আঁকা হয়েছে কার্টুন। আর্টিস্টরা সোচ্চার হয়ে উঠলো তাদের সেই কথা বলার অধিকারের জন্য। তারা তাদের কার্টুন আঁকার মাধ্যমে, ছবি আঁকার মাধ্যমে সেটা প্রকাশ করতে শুরু করলো। কেউ যদি কোনো ভুল কিছু করে সেটা আমরা ইমিডিয়েটলি দেখতে পাচ্ছি, ওটা নিয়ে কথা বলতে পারছি। আগে তো এক পর্যায়ে এসব নিয়ে কথা বলাটাও কাইন্ড অফ আননোনভাবে ফরবিডেন ছিল। রাজধানীর পান্থপথের গ্রিক গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনী শুক্রবার বিকেল 5টায় উদ্বোধনের পর চলে রাত 8টা পর্যন্ত। বলা বা লেখার স্বাধীনতা যেখানে আটকে যায় সেখানেই প্রতিবাদের ভাষা কার্টুন। কার্টুনের মধ্যে অনেক পাওয়ারফুল মেসেজ আছে, যেমন যে এখানে দেখবেন যে কত সুন্দর, মানে ছোট একটা মেসেজ দিয়ে, একটা ছবি আইকন দিয়ে জিনিসগুলো বুঝাই দিচ্ছে। এখানে দেখে ভালো লাগছে যে না, অ্যাকচুয়ালি দেয়ার আর পিপল যারা কিনা ভেরি ভোকাল অ্যাবাউট দেয়ার ওপিনিয়ন। আয়োজকরা মনে করেন কার্টুন যেমন গত দিনের অন্যায়ের প্রতিবাদ জানিয়েছে, একইভাবে বর্তমান সরকারকেও রাখবে জবাবদিহিতার মধ্যে। যদি অন্যান্য রাজনৈতিক দল মনে করে ফেলেন যে যেহেতু এখন আওয়ামী লীগ নাই, এখন তারাই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এইটা চিন্তা করাটা ভুল। কারণ তারা তো এখনো গণতান্ত্রিক উপায়ে আসে নাই, ভোট তো এখনো হয় না। এখন একটা বর্তমান সরকার আছে, তাদের উচিত হচ্ছে তাদের যদি ভুল হয় তাদের সমালোচনা করা। কার্টুনের ক্ষেত্রে আরেকটা ব্যাপারও রয়েছে, তারা কৌতুক ব্যবহার করে। অনেক ক্ষেত্রে ফাঁক ফোকর দিয়ে তারা অনেক কিছু বলতে পারে। যে কোনো সময়ে, যে কোনো স্তরে, যে কোনো পরিস্থিতিতে সাংবাদিকতায় যদি বাধা দেওয়া হয়, আমি বলবো সেটা স্বৈরাচারী আচরণ। এবং আজকের
এই নতুন সরকারও যদি সেই আচরণ করে তাকে আমি স্বৈরাচার বলব। প্রদর্শনী চলবে 23 আগস্ট বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার প্রতিবাদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের এক দফা দাবি তুলেছে বিরোধী দলগুলো। পুরো রাজ্য স্তব্ধ করে দেওয়ার ডাক দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, আন্দোলনকে রাজনীতির রং দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রায় প্রতিটি শহর বিচারের দাবিতে মুখর। বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী। চলছে পাল্টাপাল্টি সংঘাত। চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছেন বুদ্ধিজীবী, তারকা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাবি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি আর নারীদের নিরাপত্তা। হত্যাকাণ্ডকে পুঁজি করে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাত্তা রাজ্যের বিরোধী দলগুলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বিজেপি। চলছে অবস্থান ধর্মঘট বন্ধ। দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। কালকে 2000 বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে। ক্ষমার অযোগ্য। এই টাউন ক্লাবে যারা ককটেল মেরেছিল, পেট্রোল বোম, যারা দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্লগ্রামে। দিল্লি, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্য চলছে আন্দোলন। মমতার বিরুদ্ধে সরব কেন্দ্রীয় বিজেপিও। সিবিআইকে তদন্তের নির্দেশ দিতে মমতা ব্যানার্জির কয়েক সেকেন্ড সময় লাগে, অথচ সেখানে তিনি 7 দিন সময় নিলেন, যার অর্থ জড়িতদের আড়াল করার চেষ্টা চলছে। এ কারণেই মানুষ ক্ষুব্ধ। এদিকে মমতা ব্যানার্জির অভিযোগ, ছাত্র আন্দোলনে বহিরাগতরা ঢুকে নাশকতা চালাচ্ছে। দাবি আদায়ের নামে সরকার পতনের আন্দোলনের চক্রান্ত বিরোধীদের। যারা এই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করের ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়। তারা আউটসাইডার আমার যতদূর মনে হয়। আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। গেল শুক্রবার কলকাতার আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় নারী চিকিৎসকের মরদেহ। এরপর থেকেই বিক্ষোভে উত্তাল পুরো ভারত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।